আমি এই রিপোর্টে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। একজনকে মিটিং চলাকালীন সময়, মিটিং চলতে চলতে সময় হয়ে গেছে, সম্ভবত রাত হয়ে গেছে, উনি ভিতর থেকে বুঝতে পারছিলেন না। তখন একজনকে বললেন যে আপনি একটু বাইরে গিয়ে দেখে আসেন যে এখন রাত না দিন। তো উনি কি এত অন্ধকার যে এটা বুঝতে পারছিলেন না। তো উনি ওই বাইরে থেকে ওনাকে জানালেন যে বাইরে এত অন্ধকার, রাত না দিন এটা বুঝেই যাচ্ছে না। তো তখন ওই যে তাকে পাঠিয়েছে সে আবার এত বুদ্ধিমান, সে বলছে যে তোমার অসুবিধাটা কি, রাত না দিন এটা বোঝার জন্য তো একটা হেরিকেন নিয়ে গেলে চলতো, বা একটা আলো নিয়ে যাও, তাহলে তো বুঝতে পারবা। এটা এত অন্ধকারে ভরা একটা রিপোর্ট যে এটা দেখতে হলে আসলে একটা হেরিকেন নিয়ে তারপর এখানে বসতে হবে, এটা দেখার মতো কোনো আলো নেই। আমি এটা বলছি এই কারণে যে আমাদের ইউনিভার্সিটির একজন সম্মানিত শিক্ষক বলেছেন যে এখানে ভালো কিছু দিক আছে। এই ভালো দিকের অর্থটা হচ্ছে এইরকম যে আমাদের একজন ইউনিভার্সিটির শিক্ষক আমার পিএইচডির সুপারভাইজার ছিলেন। উনি আমাদেরকে কিছু বোঝাতে গিয়ে বলতেন যে অন্ধকারকে দেখার জন্য অন্ধকারের নিজস্ব একটা আলো আছে, অন্ধকারকে দেখার জন্য ওর নিজস্ব একটা আলো আছে, অন্ধকারটা প্রমাণ করার জন্য, আলো প্রমাণ করার জন্য না। এখানে যতটুকু আলো দেখতে পাচ্ছি আমরা, এই আলোটার জন্য না, এটা হচ্ছে অন্ধকারটা প্রমাণ করার জন্য। দ্বিতীয় একটা কথা বলি, আপনি রেল বানিয়েছেন বা ট্রেন বানিয়েছেন, ট্রেন যদি স্বাধীনতার জন্য বলে যে আমি আজকে থেকে নদীতে চলার স্বাধীনতা চাই, আচ্ছা আপনি বলেন পৃথিবীর কোন যুক্তিতে কোন মানুষ, বিবেক দূরে থাক, শুধু জ্ঞান, বিবেক বাদ দিন, আমার বিবেকের প্রয়োজন নাই, শুধু জ্ঞানের দৃষ্টিতে যদি আপনি পর্যালোচনা করেন, ট্রেনকে যে স্ট্রাকচারে বানানো হয়েছে সেই স্ট্রাকচারাল ট্রেনকে যদি বলি যে আমি তাকে এখন নদীতে চালাতে চাই, বাস যদি বলে যে না আমি আজকে থেকে স্বাধীনতার অংশ হিসাবে আকাশে উঠতে চাই, এটি কি পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত বাস্তবসম্মত উপায় হবে? হবে না। যেমনটা হবে না, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, আলা আল্লাহুল খালকু ওয়াল আমর, শরীর যার, স্বাধীনতা তার। এটা তো একজন শুধু মুসলিম শুধু বলবো না আমি, যিনি মিনিমাম কোনো ধর্মগ্রন্থ মানেন, কোনো বিশ্বাসী কোনো একটা ধর্মগ্রন্থের উপর তার আস্থা বিশ্বাস থাকে, তিনি এই কথা বলেন না, তিনি এটা বলতে পারেন না, কারণ এটা তার প্রতি অন্যায্যতা। আজকে এখানে দুটো শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে, একটা হচ্ছে সমতা আর একটা হচ্ছে ন্যায্যতা। আমরা আসলে কোনটা চাই? ইসলাম আমাদের কোনটার কথা বলেছে, মানবিকতা কোনটার কথা বলেছে? এই জায়গাটা আমাদের ধারণ করতে হলে আমি চারটি জিনিসকে ছোট করে বলে শেষ করে দেবো। একটা হচ্ছে পুরো রিপোর্টটা আমাদেরকে আগামী দিনে পারিবারিক জীবন না, আমাদের আগামী দিনে একটা বৃদ্ধাশ্রমের জীবনের দিকে ধাবিত করবে এই রিপোর্ট। আমি এখনই দু একটা জায়গায় কথা বলে খোঁজ নিয়ে দেখেছি যে বৃদ্ধাশ্রমে কোনো সিট খালি নেই। আপনারা জানেন কি না, নিশ্চয়ই জানার কথা আপনাদের। আমি পত্রিকার কয়েকদিনের রিপোর্ট দেখেছি, বৃদ্ধাশ্রমে কোনো সিট খালি নেই, 6 মাস আগে বুকিং দিতে হয়। এই রিপোর্টের ধারে কাছেও যদি আমরা যে চিন্তাও যদি করি, তাহলে বৃদ্ধাশ্রমকে রীতিমতো একটা পেশাদার ব্যবসায় পরিণত করতে হবে, ঘরে ঘরে না, মানে আমাদের লেনে লেনে বৃদ্ধাশ্রম তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে এই রিপোর্টের মাধ্যমে মূলত একটা পাশবিক সমাজ বিনির্মাণ করা হবে, কারণ আমাদের দুটো ধারা আছে, মানুষের মধ্যে দুটো থিম দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, একটা হচ্ছে মোরালিটি, একটা হচ্ছে এনিমলিটি। আমাদের এখানে পুরো রিপোর্টটাকে আসলে দু একটি, ওই যে বললাম কিছু আলো তো আছেই, ওই আলোটা তো অন্ধকারের জন্য, অন্ধকারকে চিহ্নিত করার জন্য, সেই জায়গায় মূলত একটা পাশবিক সমাজ বিনির্মাণের বন্যতা, যেখানে একেবারে মানুষের মতো করে বাঁচার কোনো অধিকার নেই। পাশবিক সমাজ বিনির্মাণের যে কাঠামোটা নির্মাণ করা হয়, সেই কাঠামোটাকে ধারণ করে এখানে কিছু চিন্তা পরিকল্পনা তুলে দেওয়া হয়েছে। এরপরে আমি যেটা আপনাদের সামনে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একটা নীতিমালা দিয়েছেন। আমি অনেক সময় বলতাম যে আমাদেরকে যখন বলা হয় যে পুরুষ এবং আমাদের বোনদের, ভাই এবং বোনদের মধ্যে আমাদের সম্মানিত বোনদের স্ট্যাটাসের জায়গাটা কোথায়? জায়গাটা তো হচ্ছে এই যে আল্লাহ তাআলা পুরুষদেরকে তো বোনদের দায়িত্ব নেওয়ার জন্য বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পরিবারের প্রেসিডেন্সি তো তাকে দেওয়া হয়েছে, গার্ডিয়ানশিপটা তো তাকে দেওয়া হয়েছে, তার ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে না, শুধু তার জবাবদিহিতার আওতায় তাকে রাখা হয়েছে। সেই জবাবদিহিতার আওতায় থেকে যদি কেউ মনে করে যে না আমি আমার এখান থেকে দায়িত্বের জায়গা থেকে আমি বের হয়ে যাব, আমি গার্ডিয়ানশিপের মধ্যে থাকতে চাই না, আমি অভিভাবকদের মধ্যে থাকতে চাই না, আমি নিজেই অভিভাবক সাজতে চাই, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যদি আমি আমার অধিকার বা ন্যায্যতার পরিবর্তে আমি যদি আমার সেখানে অ্যাগ্রেসিভনেসটাকে প্রতিষ্ঠিত করতে চাই, আমার নিজস্ব গোয়ার্দমিটাকে প্রতিষ্ঠিত করতে চাই,
আমার শক্তিটাকে প্রয়োগ করতে চাই, তাহলে শক্তি এবং নৈতিকতা দুটো জিনিসের লড়াই যেখানে হবে সেই সমাজটা কোনো ন্যায্য সমাজ হবে না। সমতা তো প্রশ্নই নাই, ন্যায্য সমাজ হবে না। শেষ আমি যে কথাটা বলতে চাই, এই কমিশনকে নিয়ে ইতিমধ্যে শুধুমাত্র আমাদের বিভিন্ন সংস্থা সংগঠন না, আমাদের বোনদের বিভিন্ন প্রতিষ্ঠান এটার বিরুদ্ধে বা এটার ব্যাপারে যত যৌক্তিকতা তুলে ধরেছে। আমি তো এখন পর্যন্ত সরকারের অন্তর্বর্তীকালীন এই যে নারী সংস্কার কমিশন অথবা এটি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত এটি নিয়ে কোনো বক্তব্য তাদের থেকে আসে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আশা করব যে আজকের এই রাউন্ড টেবিলের বক্তব্য আমাদের একাডেমিশিয়ান যারা আছেন, এখানে যারা কথা বলেছেন, পয়েন্ট ধরে ধরে যে যুক্তিগুলো দিয়েছেন, এইগুলোকে সামনে রেখে সরকার অবশ্যই আজকের এবং বিগত দিনের যত আলোচনা হয়েছে এই নারী সংস্কার কমিশনকে কোনো পুনর্গঠন, সংযোজন, বিয়োজন নয়, বরং এটাকে পূর্ণাঙ্গভাবে বাতিল করে নতুনভাবে ইসলামিক স্কলার এবং সাথে প্রগতিশীল কেউ কেউ বলছেন, আমি বলি ইসলাম নিজেই প্রগতিশীল, ইসলাম দুর্গতিশীল না। এটা যুক্ত করে আরেকটা প্রকার প্রতারণা, এটা যুক্ত করে আরেকটা ষড়যন্ত্র যে ইসলামিক স্কলারদের মধ্যে আবার প্রগতিশীল, ইসলামিক স্কলার আবার প্রগতিশীল, ইসলাম নিজেই একটা প্রগতিশীল। সেই জায়গায় আমি বলবো ইসলাম এবং এই বিষয়ে যারা পারদর্শী এক্সপার্ট যারা, তাদেরকে সম্পৃক্ত করে অন্য ধর্মেও যারা সহনশীল, অন্য ধর্মের প্রতি যারা নিজেরা এটার প্রতি আত্মমর্যাদা এবং সম্মান নিয়ে যারা চিন্তা দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করতে অঙ্গীকারবদ্ধ, সেরকম মানুষদেরকে, ভাইদেরকে, বোনদেরকে যুক্ত করে নতুন কমিশন গঠন করাই হবে আজকের রাউন্ড টেবিলের আহ্বান। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।